নির্বাচনের মতো দেখলে নির্বাচনটা চলবে না। আমরা ভারতীয়, এখানে জানার দরকার নেই কে হিন্দু, কে মুসলমান, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন জাতপাতের, কে কোন ভাষা প্রয়োগ করেন, সেটা আমাদের কারো জানার দরকার নেই। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমরা মহাত্মা গান্ধী, নেতাজি, সুভাষচন্দ্র বোসের উত্তরাধিকার। দেশের ঐতিহ্য, দেশের গরিমা, দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লাভালাভের জন্য দেশটাকে ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে বিভিন্ন কায়দায় বিভাজন করতে চাইছে। ভারতীয় জাতীয় কংগ্রেস যখন মানুষের মূল সমস্যা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে কন্যাকুমারী থেকে কাশ্মীর, মণিপুর থেকে মুম্বাই, এই দুটো বিশাল যাত্রা করার পর, ভারত জোড়ো এবং ভারত জোড়ো নেয় যাত্রার পর মানুষের যে সমস্যাগুলো সম্মিলিত, আমরা একটা নির্বাচন ইস্তাহার প্রকাশ করেছি। এবং এটা শুধু নির্বাচন জেতার জন্য না, কারণ কংগ্রেস মানে যা বলে তা করে দেখায়। আমার মনে পড়ে যায় শাইনিং ইন্ডিয়ার সময় 2004 সালের কথা, যখন আমরা নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছিলাম যে কংগ্রেস এবার আসলে এনরেগা আইন চালু করবে, গ্রামীণ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য 100 দিনের কাজের গ্যারান্টি কংগ্রেস দেবে। ভারতবর্ষের বিজেপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছিল এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ব্লাফ, এটা কোনোদিনই সম্ভবপর না। কিন্তু মানুষ কংগ্রেসের উপর আস্থা রেখেছিল, ভোট দিয়েছিল, কংগ্রেস ক্ষমতায় আসে। এবং আপনারা জানেন আজকাল গ্রামীণ অর্থনীতি বেঁচে রয়েছে একমাত্র এনরেগার উপর। গ্রামীণ এলাকায় কাজ নেই, কর্মসংস্থান নেই, খাদ্য নেই, দিনে অনাহারে দিন কাটাতে হচ্ছে মানুষকে। ওই এনরেগার উপর শুধু বেঁচে রয়েছে। কংগ্রেস যখন এটা উপলব্ধি করে, যখন রাহুল গান্ধীর কাছে বললেন যে মজুরিটা বাড়াতে হবে, এসে এখানে আমাদের দলের যারা ইকোনমিস্ট রয়েছেন, ইনক্লুডিং রঘুরাম রাজন, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা হলো যে ন্যূনতম মজুরি আমরা 400 টাকা করব। আপনারা দেখেছেন, আপনারা সবটা পড়েছেন, আমাদের যুব ন্যায়, নারী ন্যায় থেকে শুরু করে জাতি জনগণনা থেকে শুরু করে প্রত্যেকটি ন্যায় আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা নিশ্চয়ই সম্পর্কে ওয়াকিবহাল আছেন। সময় সম্পদ আমি খুব একটা এই বিস্তারিত যাচ্ছি না। দেশের মানুষ বেকাররা বিশেষ করে চাইছে কর্মসংস্থান, আমাদেরকে কর্মসংস্থান দাও। মহিলারা চাইছে নিরাপত্তা দাও। এটা একটা সময় তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত রিজার্ভ কনস্টিটিউয়েন্সি ছিল, এটা এখন ডিলিমিটেশনের পর আনরিজার্ভ হয়েছে। যারা হিন্দু আছেন, আমি জাস্ট আপনাদের কাছে বিবেকের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে লাভালাভের কথা মাথায় রেখে সনাতন ধর্মটাকে বৃদ্ধি করতে চাইছে, নির্বাচনে লাভালাভের কথা মাথায় রেখে। এখানে অনেকেই হিন্দু রয়েছেন, আমিও একজন পৈতাদারী হিন্দু। আমি জানি আমাদের সনাতন ধর্মের শেষ কথা কে বলে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য বললেন, 4 জন নরেন্দ্র মোদীকে एडवाइस করলেন शुभ मुहूर्त 22 जनवरी में नहीं है और शुभ मुहूर्त कम से कम 78 मिनट का होना चाहिए। বিভিন্ন পঞ্জিকার মধ্যে আমি 22 তারিখ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে পঞ্জিকাগুলো রয়েছে, পঞ্জিকাগুলো আমরা খুঁজে দেখলাম, যেরকম বিয়ের ডেট আলাদা থাকে, আপনার উপনয়নের ডেট আলাদা থাকে, গৃহপ্রবেশের ডেট আলাদা থাকে,
ঠিক তেমনি মন্দির কিংবা গৃহপ্রবেশের কোনো সেদিনকে শুভ মুহূর্ত ছিল না। চারজন শঙ্করাচার্য উপদেশ করলেন নরেন্দ্র মোদীর কাছে বলতে, শুধু এটা নয়, মন্দির নির্মাণ হয়নি, মন্দির চূড়াটা হচ্ছে ঠাকুরের মাথা, বিনা মাথা কা প্রাণ প্রতিষ্ঠা করোগে ওখানে অশুভ শক্তির জন্ম হবে, আগে মত বাড়না, অমঙ্গল হবে, দেশের অমঙ্গল হবে। যদি সামান্যতম ঈশ্বর বিশ্বাস করতেন, রামের উপর আস্থা বিশ্বাস রাখতেন, চারজন শঙ্করাচার্যের কথা উনি শুনতেন, মানতেন না। উনি ভাবলেন যে না, चुनाव आ रहा है सामने, अभी राम को हमको बेचना पड़ेगा, রামকে বিক্রি করতে হবে, রামের নামে আমরা ভোট চাইতে হবে। কারণ আমরা যখন মূল প্রশ্নগুলো ছুটছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তুমি তো বলেছিলে ভাই बहुत हो गए महंगाई की मार, अब की बार भाजपा सरकार, তখন তো अच्छे दिन आएंगे, মানে 2014 সালে अच्छे दिन। এখন তো মানুষ বলছে वही पुराना दिन हमको वापस दो, क्योंकि उस समय गैस सिलेंडर का दाम था 415 रुपए, अभी 1100-1200 रुपए में मिलता है। তখন পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারে ওয়ান ব্যারেল 139-40 ইউএস ডলারে বিক্রিত কাঁচা তেল। এত দাম বৃদ্ধি থাকা সত্ত্বেও ইউপিএ সরকার তখন পেট্রোল এবং ডিজেলের মূল্যকে কন্ট্রোল করে রেখেছিলেন। 51 টাকা থেকে 55 টাকা অব্দি ফ্লাকচুয়েট করতো ডিজেল, আর 61 টাকা থেকে 64 টাকা অব্দি ফ্লাকচুয়েট করতো আপনার পেট্রোল। আন্তর্জাতিক বাজারে নরেন্দ্র মোদী আসার পর কাঁচা তেলের দাম কমেছে। এই বর্তমানে এজ অফ নাও এক ব্যারেল কাঁচা তেলের দাম 75 ইউএস ডলার। প্রশ্ন করতে পারি না, তাহলে তুমি কেন এত প্রায় 100 ছুঁই বোধ ডিজেল এবং পেট্রোল? স্বাভাবিকভাবে ডিজেল এবং পেট্রোল দাম যখন বাড়ে, ক্যারিং কস্ট বাড়ে, প্রত্যেকটি জিনিস দাম বাড়বে স্বাভাবিকভাবে। মানুষের যে কর্মসংস্থান, মানুষের যে আয়, সেটা তো বাড়ছে না। স্বাভাবিকভাবে সামান্য মানুষের নাগালের বাইরে জিনিসপত্রের দাম চলে যাচ্ছে। এই কিছুদিন আগে 800 আপনার ওষুধ, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পাল্টা করলো। তার উপর জিএসটি। কংগ্রেস জামানায় গরিবতম লোকের কাছ থেকে কোন সময় ট্যাক্স আদায় হতো না, এখন ট্যাক্স আদায় হয়। ট্যাক্স আদায় হয় মানে each and every citizen of this country, they have been brought under the purview of indirect tax. যারা উপার্জন করে, যেমন আমাদের ক্যান্ডিডেট ভালো উপার্জন করে, ওনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, ডাইরেক্ট ট্যাক্স। আর গরিব মানুষ ট্যাক্স দিতে হতো ডাইরেক্ট ট্যাক্স, তাদেরকে এখন ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় এনে নিয়েছে সকলের কাছ থেকে। এবং এর প্রেক্ষিতে প্রত্যেকটি একদম সকালবেলা দাঁতন থেকে, টুথব্রাশ থেকে আরম্ভ করে, তারপরে চা পান করবেন, চা পাতা, দুধ থেকে আরম্ভ করে, চিনি থেকে আরম্ভ করে, তারপরে যদি আটা রুটি খান, যা সর্ষের তেল, নুন থেকে শুরু করে মশলা, সবকিছুর দাম বেড়েছে, কারণ সবকিছু জিএসটির মধ্যে এসে গেছে। কাজে প্রত্যেকটি মানুষ থেকে, গরিবতম মানুষ থেকে প্রত্যেক মাসে যদি আমরা খুব কম করি, যে একটা 3-4 জনের পরিবার মাসে ধরো 250 গ্রাম হলুদ, 250 গ্রাম জিরা, 250 গ্রাম মরিচ, 200 গ্রাম চিনি, ওই 100 গ্রাম কিংবা 200 গ্রাম চা পাতা, ওই 100 গ্রাম দুধ, এরকম করে 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 যদি হিসাব করে আমরা কষেছি, কংগ্রেস তরফ থেকে কষেছে, হিসাব করে দেখা গেছে প্রত্যেক মাসে এই জিএসটির মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার গরিবতম লোকটির থেকে 4 থেকে 5 হাজার টাকা ট্যাক্স আদায় করছে। আর কি বলছে, 2000 রুপিয়া ভাতা আমি দিচ্ছি, তুমি আমার থেকে নিলে, গরিব তোমার লোকটির থেকে নিলে 4-5 হাজার টাকা করে, আমার টাকা নিয়ে তুমি আমাকে দিচ্ছ 2000 টাকা করে। এই যখন প্রশ্নগুলো আমরা ছুটতে শুরু করলাম, উনি বললেন যে না, हमको राम को लेकर आगे बढ़ना है, छोड़ो ये सब, मना के इनको আমন্ত্রণ পত্র মত ভেজনা। কাউকে আমন্ত্রণ পত্র পাঠায়নি শঙ্করাচার্য, কাউকে, কারণ ফোকাস অফ অ্যাটেনশন হয়ে যেত তখন শঙ্করাচার্য।
রামলীলার প্রতিষ্ঠান আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এখানে যারা এই যে এসসি সম্প্রদায়ভুক্ত রয়েছে, আমাদের এই যে আমাদের যে ন্যায়, হিস্সাদারি ন্যায়, জাতি জনগণনা আপনারা জানেন। এখানে যদি এসসি সম্প্রদায়ভুক্ত থেকে থাকে কিংবা যদি বন্ধু বান্ধব আপনারা থাকে জিজ্ঞেস করে বলবেন, তাদের বোঝাবেন। বিজেপি বেসিক্যালি এন্টি এসসি, এন্টি এসটি, এন্টি ওবিসি সম্প্রদায়। কিপ দ্যাট ইন মাইন্ড। 2011 সালে ভারত স্বাধীন হওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম সোশিও ইকোনমিক কাস্ট বেস সেন্সাস সংগঠিত হয়েছে মনমোহন সিং এর জমানায়। 2014 আমরা উই আর আউট অফ পাওয়ার। 2016 সালে রেকটিফাইড হয়ে সমস্ত ডেটাগুলো কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, প্রকাশ করছে না। কারণ করছে না, কারণ অবভিয়াসলি সুপ্রিম কোর্টের, উনি ভালো বলবেন, উনি বুঝবেন, জানেন সুপ্রিম কোর্টে যেটা স্ল্যাব রিজার্ভেশন, যে স্ল্যাব 50% করে, মানে হাইস্ট 50% বেশি রিজার্ভেশন করতে পারবে না, স্বাভাবিক এইটাকে তুলে দেওয়ার জন্য একটা হাতিয়ার হচ্ছে ওই আমাদের জাতি গণনা সেন্সাসটা রিপোর্ট ডেটাটা। এখন নাও দ্যাট এরা যায়, যেহেতু এরা এসসি এসটি ওবিসি সম্প্রদায় ভুক্ত বিরোধী, এবং 2014 সালে এরা ক্ষমতা আসার পর, আপনারা জানেন যারা এখানে সংখ্যালঘুর বন্ধুরা রয়েছে, ধর্মের নামে কোনো সময় রিজার্ভেশন হয় না। ওই ওবিসির মধ্যে এখানে বিশাল একটা অংশের মোহাম্মদের যারা মুসলিমরা আছেন, তারা ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। তখন এই ওবিসি নাম করে, এসসি এসটি নাম করে রিজার্ভেশন স্ট্যাটাসটা বাড়ত। সামনে 2026-এ ডিলিমিটেশন হচ্ছে। আমাদের আসামে এখন কতটা, 17টা পার্লামেন্টারি, 14টা, এটা আরো বাড়বে। বিধানসভার আসন বাড়বে। 2026 সাল থেকে এটা ডিলিমিটেশন প্রসেস শুরু হবে। আমরা কংগ্রেস দলের তরফ থেকে ডেটাটা প্রকাশ করার বলছি যে সমানভাবে যাতে এসসি এসটি ওবিসি এবং তার সঙ্গে মহিলা রিজার্ভেশনটা যেন আমরা করতে পারি, যেহেতু নাম্বার অফ সিটস উইল ইনক্রিজ বোথ ফর দ্য পার্লামেন্ট এন্ড ফর দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাই আমরা বলছি তুমি জাতি জনগণের রিপোর্টটা পেশ করো। এবং লাস্ট সেন্সাস হয়তো 2011, 10 বছর অন্তর 2021-এ হওয়ার কথা, গেল করোনা, 22 গেল, 23 গেল, সব নির্বাচন হচ্ছে, কিন্তু এই সেন্সাসটা করাতে চাইছে না এরা। কারণ তখন হক, আপনার রাইট, legitimate claim, SCs will claim, STs will claim, OBCs will claim for the legitimate right. Eta they do not want to do that. They have suppressed all that else. কাজে এখানে একটা ভারী মাত্রা যেতে এসসি রিজার্ভেশন ছিল। এসসি বন্ধুদের বলবেন, এই যে রাহুল গান্ধী বারবার বলে রেল বেচ দেয়া, এয়ারপোর্ট বেচ দেয়া, পেট্রোলিয়াম মানে কোল ইন্ডিয়া বেচ দেয়া, বিভিন্ন যে প্রাইভেটাইজেশন করছে, নরেন্দ্র মোদী কেন করছে না? পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে যখন যাবে, obviously there will not be any reservation for SC, ST, OBC category people. তাহলে সংকুচিত হয়ে যাচ্ছে আপনাদের। যারা এসসি সম্প্রদায়ভুক্ত, রামের নেশা খাইয়ে হিন্দুর কথা বলে পেট ভরবে না। যদি মনে করেন যারা রাম রাম করলে পেট ভরবে, ভারতবর্ষে এগোবে, খুব করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আসল মুদ্রা কংগ্রেস নিয়ে হাঁটতে চাইছে। আর এরা যখন আমরা প্রশ্নগুলো বলি, তখন এরা লুঙ্গি, দাড়ি, টুপি, তারা বলে ওয়ান নেশন ওয়ান পোল, তারা বলে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা বলে ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, তারা বলে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম, পোশাক আশাক এক, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার। এটা হচ্ছে হিটলারকে আমরাও তো দেখিনি, ইতিহাসে পান্নায় পড়েছি। হি ইজ কমপ্লিটলি এ প্রোটোটাইপ অফ হিটলার। মানে হচ্ছে ফ্যাসিবাদী মানসিকতার প্রত্যেকটি মুহূর্তে পরিচয় দিচ্ছে। করোনায় এখানে আমি জানি না করিমগঞ্জে কত লোক মারা গেছে। ইঞ্জেকশন নিচ্ছেন তো আপনারা, আমিও নিচ্ছি, আপনারাও নিচ্ছেন। ওখানে দেখা যায় এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর কি দেখা যায়? দেখা যায় যে পুনাওয়ালা
যে ইঞ্জেকশনটা আমাদেরকে কোম্পানি আমাদেরকে ইঞ্জেকশন গুলো ড্রাগ কন্ট্রোল থেকে ফুডের ড্রাগ কন্ট্রোল থেকে এদেরকে বলেছে না না, মানে পাশ হয়নি। মোদী সাহেব নাম কামাতে হবে, দেশের মানুষকে তো বাজে ইঞ্জেকশন দিয়েছে, বিদেশেও পাঠিয়েছে, বহু ইঞ্জেকশন দেওয়ার পর বহু মানুষ অকালে মৃত্যু ঘটেছে। রেমডিসিভির একটা ট্যাবলেট করোনার সময় আমরা খেয়েছিলাম, যাদের করোনা হয়েছে, রেমডিসিভির উত্তীর্ণ হয়নি ল্যাব টেস্টে, আমরা কিন্তু খেয়ে গেছি। ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়নি, এই পুনেওয়ালা গিয়ে ওই যে ইলেকট্রোলার বন্ডের নামে বিজেপিকে 1,500 টাকা দিলেন। টাকা দেওয়ার পর সব ছাড়। অর্থাৎ কি, আমি যে ইঞ্জেকশন নিলাম ভেজাল ইঞ্জেকশন, যে ওষুধ খেলাম ভেজাল ইঞ্জেকশন, আমাদেরকে ভেজাল ইঞ্জেকশন ভেজাল ওষুধ খাইয়ে মোটা টাকা রোজগার করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই টাকার রমরমাতে ইলেকশন গুলো করার চেষ্টা করছে। এই যে এখান থেকে 1-2 জন বিধায়ক আমাদের দল ছেড়ে গেছে গা, লাভ দেয়া এক খাতা থেকে আরেক খাতা গেছে গা, কি কারণে? ওই সমস্ত কারণে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এখন এদের কাঠপুতলি। জুডিশিয়ারি আন্ডার সিভিয়ার প্রেশার, হি উইল ব্রিফ ইউ। প্রত্যেকটি পদে পদে হস্তক্ষেপ, এটা ভারতবর্ষে ছিল না। মিডিয়া সোল্ড আউট। আমার এই যে মায়েদের বোনেদের আমাদের হৃদয় কাঁদে না যখন দেখি মহিলা সশক্তিকরণ, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান, আর আমার পার্শ্ববর্তী এলাকা, আমার রাজ্য মণিপুরে বিভস্ত করে, গণধর্ষণ করে, নেকেড তাকে প্যারেড করানো হয়েছে। এমন একজন শহীদ, ওই কারগিলের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, তার বই এই জঘন্য ক্রিয়াকর্মের থেকে রেহাই পায়নি। এই যদি সিচুয়েশন হয়, ভাগ করো না ভাগ, দিয়া জ্বালাও, বিষ্ণু দেব কা অবতার হ্যায়, এটা আমাদের মানতে হবে। এত বড় একটা টাকা, এত বড় একটা ছুটা, এত বড় একটা লায়ার, সে বিষ্ণুর অবতার, এই জিনিসটা আমাদেরকে হজম করতে হবে। যারা এখানে হিন্দু ধর্মের লোকরা আছেন, একটু এই কথাগুলো গিয়ে আপনার আত্মীয় পরিজন পরিবারদের জিজ্ঞেস করবেন, বলবেন, বোঝাবেন। শুধু এখানে শুনে গেলেন তার লাভ হবে না। বোঝাবেন এই হিন্দু মুসলমান খেলা অনেক হয়েছে। আমি একটা গল্প দিয়ে শেষ করছি। আমি তখন স্বাস্থ্যমন্ত্রী। একটা ছোট্ট মেয়ে, ও নেগেটিভ রক্ত, সে থ্যালাসেমিয়া পেশেন্ট। তার কাতর আর্তনাদ শুনে ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোক এলেন রক্ত দিতে। আখাউড়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা শহরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালে উনি এলেন। উনি রক্ত দিলেন। জিজ্ঞেস করলাম, ওকে নিয়ে হাসপাতালে আমার কাছে গেল। আপনার নাম? আমার নামটা ঠিক খেললে, তবে সে মোহাম্মদ। মেয়েটা হিন্দু, মেয়েটা হিন্দু ঘরের ব্রাহ্মণের সন্তান। ওই মাস্টার ব্রাহ্মণবাড়িয়া সরকারি স্কুলের চাকরি করেন। মেয়েটা একটা ছাত্রী, সে বাংলাদেশি, মেয়েটা ইন্ডিয়ান। এখানে যারা আমাদের রক্তের প্রয়োজন হয়, যারা আরএসএস, যারা বিজেপি করেন, হাসপাতালে গিয়ে কি জিজ্ঞেস করেন? গ্রুপ, 4টা গ্রুপ আছে ব্লাডের। আমরা এ আছে কিংবা বি আছে, নেগেটিভ পজিটিভ, এ বি আছে, এই তো ও আছে, আমরা এই তো জিজ্ঞেস করি না। আমরা জিজ্ঞেস করি ये शूद्र का तो वो नहीं है, खून नहीं है, ये मुसलमान का तो खून नहीं है। আমরা কি জিজ্ঞেস করি? টু সেভ দ্য পেশেন্ট আমরা ব্লাডের গ্রুপকে জিজ্ঞেস করি। ইফ দ্যাট বি দ্য কেস, কেন আমরা সমাজটাকে হিন্দু এবং মুসলমান নিয়ে এখন আমরা যদি এই করি, হাউ ইন্ডিয়া উইল প্রোগ্রেস? কিভাবে দেশটা এগোবে? আমরা যদি এখনো হিন্দু মুসলমান, লুঙ্গি টুপি দাড়ি, এই ভাবনায় যদি আমাদেরকে তাড়ায়, দেশটা এগোবে কিভাবে? আসল কথা, তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য
এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে। আমি আপনাদের কাছে এপিল করব, পারফেক্ট জেন্টলম্যান, সমাজসেবী, ভালো লোক, ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উনি জিতবেন না তো কে জিতবে? উনি যদি না জিতে কে জিতবে? কে? আমার অনুরোধ থাকবে বিপুল ভোটে সেদিনকে শুধু ভোট দিয়ে চলে আসতে হবে না, প্রহরী হিসেবে ভূমিকা অবতীর্ণ হতে হবে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্রগুলো। কারণ এরা জেনে গেছে হারবে, এখন চোট্টামি করার চেষ্টা করবে, ভোট লুট করার চেষ্টা করবে, দাদাগিরি করার চেষ্টা করবে, পুলিশ এদের বের করার চেষ্টা করবে, যেরকমটা আমাদের পশ্চিম ত্রিপুরা হয়েছে। এমন বুথ গেছে যে পরিমাণ ভোটার রয়েছে ভোটার লিস্টে, তার থেকে 40-50টা করে বুথ এক্সট্রা পড়ে গেছে ভোটে। মানে এমন ভাবে দাবিয়েছে ইভিএম রিগিং করে, এই জিনিসটা যেন করিমগঞ্জে না করতে পারে, এটা আপনারা সুনিশ্চিত করবেন। যারা সংখ্যালঘু বন্ধুরা রয়েছেন, ঘাবড়াবেন না, পরিষ্কার, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens কি justice. So don't think yourself that you are inferior. যারা বন্ধুরা রয়েছেন মাইনরিটি সংখ্যালঘু, হেমন্ত আপনার চুল বাঁকা করতে পারবে না, কিছু করতে পারবে না। আমি যখন কংগ্রেস করতাম, আমি যখন মঞ্চে থাকতাম, হেমন্ত ইজ টু জুনিয়র, আমাকে দাদা বলে সম্বোধন করেন। হি ইউজ টু সিট, আই ওয়াজ ইন দ্য ডায়াস, হি ইউজ টু সিট বিনিথ, কপাল গুনে হয়ে গেছে মালের দৌলতে। যেমন সমস্ত ভ্রষ্টাচারী এখানে বিজেপির মধ্যে রয়েছে বন্ধু। এরা নাকি বলছে না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। এখন দেখা গেছে দিনের আলোর মতো পরিষ্কার, সবগুলো ভ্রষ্টাচারী বিভিন্ন দল থেকে যারা গেছে, সমস্ত ভ্রষ্টাচারী, এই কনগ্রিগেশন অফ অল ভ্রষ্টাচারী, একটা অ্যাসেম্বলি অফ সব ভ্রষ্টাচারী একটা জায়গায় গেছে। ভালোই হয়েছে, থাক তাদের নিয়ে, তাদের পরিবার। এদের তো বদিকা বদি বলে কি, সবকা কি মোদিকা পরিবার, সবাই বলে মোদিকা পরিবার, মোদিকা ওই দুর্নীতিগ্রস্ত মোদিকা পরিবার। ভালো মানুষ, যারা দেশপ্রেমী মানুষ, এই যে 27টা দল যারা এই ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া মঞ্চ গঠন করেছেন, দে আর দ্য টু পেট্রিয়টস অফ দিস। কারণ এরা হচ্ছে মাফিনামা লিখলাওয়ালা পার্টি। এদের যারা জেলে যাওয়ার থেকে না যাওয়ার জন্য ব্রিটিশদের কাছে মাফিনামা লিখতো, সে হয়ে গেল সাভারকার, হয়ে গেল বীর সাভারকার। মাফিনামা লিখতে সাভারকার বেশ কয়েকবার, 3-3বার মাফিনামা লিখেছে। এরা হয়ে গেল পেট্রিয়ট, এরা হয়ে গেল রাষ্ট্রবাদ। আর আজকে আমাদেরকে যারা বুক চিতে হাসতে হাসতে ফাঁসির কাঠগড়ায় ঝুলেছে, তাদেরকে বলে আজকে আমাদের দেশপ্রেমকে নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে। এটা বরদাস্ত করবে না। লিখে রাখুন আজকে বন্ধুরা, 4th of June নতুন একটা সূর্য হতে চলছে। যে সূর্যটা প্রত্যেকটি ধর্মের মানুষকে আলোকিত করবে। মানুষ মাথা উঁচু করে নির্ভয়ে তার যে যার ভাষা, যে যার ধর্ম, যে যার কর্ম পালন করতে পারবে। যুবকরা একটা রিলিফ পাবে এবং দারুণ ভাবে ইন্ডিয়া আবার নতুন ভাবে, যে কটা বছর 10 বছর অনেকটা পিছিয়ে গেছি, আমরা দ্রুত গতিতে আরো উন্নয়নের পথে আমরা এগিয়ে নেব। কারণ উই আর দ্য ট্রু পেট্রিয়টস অফ দিস ল্যান্ড। এই কটি কথা বলে আগামী দিন discharge your duties not as a voter but as a true soldier of this party. Discharge your duties to protect each and every voter in each and every booth. Ensure that the polling agent display and discharge their duties in a befitting manner. এইটুকু আমার আবেদন থাকবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সকলকে আমার নমস্কার, খুদা হাফিজ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে লং।